বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত, মঙ্গল শোভাযাত্রার সুরের মূর্ছনায় নববর্ষ বরণ, সম্প্রীতি জোরদারের আহ্বান। ঈদ ছুটি শেষে খুলছে অফিস আদালত, আনন্দময় সময় কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, স্বস্তির যাত্রায় খুশি নৌপথের যাত্রীরা। $50 লাখ মুক্তিপণে মুক্ত এমভি আবদুল্লাহ, 23 নাবিকের পরিবারে খুশির বন্যা, সোমালিয়া উপকূলে 8 জলদস্যু আটক। এলাকায় প্রভাব বিস্তারে মরিয়া মন্ত্রী এমপিরা, উপজেলা নির্বাচনে স্ত্রী পুত্র সহ ঘনিষ্ঠদের প্রার্থিতা ঘোষণা, কড়া হুঁশিয়ারি কেন্দ্রের। এবং দেশে এখন অর্থনৈতিক দুরবস্থা চলছে, মত জিএম কাদেরের, গোষ্ঠীকেন্দ্রিক নয়, জনগণের কথা ভাবতে সরকারের প্রতি আহ্বান। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। বর্ণিল আয়োজনে বঙ্গাব্দ 1431 বরণ করে নিয়েছে জাতি। বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রায় রাজস্বিক অভিষেক হল বঙ্গাব্দ 1431-এর। কুপমুন্ডকতা, কুসংস্কার আর মৌলবাদের রক্তচোখ রুখে দিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়া জনস্রোত জানান দিয়েছে বাংলাদেশ এগোবে বাঙালি সংস্কৃতি নিয়েই 4 মূলনীতির গরিমায়। শোভাযাত্রা ঘিরে ছিল কঠোর নিরাপত্তা বলয়, ছিল মানুষের ঢল। জয় যাদবের প্রতিবেদন। পহেলা বৈশাখ বাংলা বর্ষপুঞ্জিতে যোগ হলো আরও এক নতুন বছর। অমঙ্গল হটিয়ে জরা জীর্ণতা মুছে কেবলই মঙ্গল কামনার দিন। মঙ্গলের প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা, কোলাহল, হর্ষধ্বনি আর ঢাক ঢোলের বাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সরব হয় শোভাযাত্রা। ঢল নামে মানুষের। প্রত্যেকটা বাঙালি একটা এই সময়টার জন্য কিন্তু অপেক্ষা করে। হ্যাঁ, মানে যে ঈদ পূজা যেটাই হোক, নববর্ষ সবার, এটা আমরা সবাই উদযাপন করব। এই উৎসবটা আমরা এত ভালোভাবে পালন করি, ছোট বড় সবাই, বাচ্চারা সব চলে এসেছে। বাঙালির প্রাণের উৎসব, এটা কিভাবে মিস করি আমি বাঙালি হিসাবে। বর্ণিল পাখি, হাতি, টেপা পুতুল আর নানা রঙের মুখোশে গতি পায় জনস্রোত। প্রকৃতিকে ফিরে পাওয়ার আশায় এবার মঙ্গল শোভাযাত্রায় বড় আকারের প্রতীকগুলো তৈরি হয়েছে লোক সংস্কৃতির উপকরণ ও দেশের বিপন্ন প্রাণীদের নিয়ে। টিপা পুতুলি বলেন, ঘোড়াগুলি বলেন, এগুলি নিয়ে আমরা যে বের হই চারুকলার প্রতিদিন পয়লা বৈশাখে, এটার মধ্যে মঙ্গলের বার্তা থাকে, মিলনের বার্তা থাকে। উৎসব মানেই হচ্ছে মিলন, এবং আমরা চাই শুভর বিস্তার। নববর্ষ আজকে উৎসব, কিন্তু আমরা জানি যে নববর্ষের মূল চেতনা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের, সবার বাংলাদেশে একটি সুন্দর, একটি অসাম্প্রদায়িক, একটি সুস্থিত বাংলাদেশ একটা আমরা গঠন করতে চাই। তবে শুধু শুভ কামনাই নয়, বিশাল এই জনস্রোত প্রত্যয় জানাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক মানবিক বোধের বাংলাদেশ কখনো অন্ধকারে যাবে না। যারা সে অন্ধকারের অপশক্তি, যারা আমাদের বাঙালিত্বকে, আমাদের জাতীয় সত্তাকে, আমাদের আত্মপরিচয়কে, আমাদের সংগ্রামকে, অর্জনকে যারা নস্যাৎ করে দিতে চায়, যারা তার বিরুদ্ধে কাল্পনিকভাবে আমার ধর্মকে সাংঘর্ষিক জায়গায় দাঁড় করাতে চায়, তাদেরকে রুখে দাঁড়াতেই হবে। যারা ধর্ম ব্যবসায়ী আছে, তারা এই আমাদের বাঙালি সংস্কৃতিকে পরাভূত করার চেষ্টা করে। মুক্তিযুদ্ধের সময়ও তারা পরাভূত করার চেষ্টা করেছিল, এখনও তারা সে ধারা অব্যাহত রেখেছে, কিন্তু সে ধারা ক্রমশই ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। এবার মঙ্গল শোভাযাত্রার 36 বছরে পদার্পণ। চারুকলা থেকে শাহবাগ, পুরনো শিশু পার্ক ঘুরে আবারও শাহবাগ হয়ে টিএসসি দিয়ে ফের চারুকলায় গিয়ে শেষ হয় মঙ্গল শোভাযাত্রা। অন্ধকারের বিরুদ্ধে আলোর পথযাত্রীর লড়াই চিরকালের। নিকষ কালো অন্ধকার ভেদ করে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া প্রতিটি মানুষের প্রত্যাশা নববর্ষ বয়ে আনুক মঙ্গল বার্তা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। নববর্ষের প্রথম ভোরের মিষ্টি রোদে ভোরের আলো ফুটতেই আহির ভৈরবীর রাগে বাঁশির সুরে নতুন বছর আবাহনে শুরু হয় রমনা বটমূলের আয়োজন। নতুন স্নিগ্ধ আলো, স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম, দেশপ্রেম আর আত্মবোধন জাগরণের সুর বাণী দিয়ে সাজানো ছিল ছায়ানটের এবারের আয়োজন। নতুন প্রজন্ম বাঙালির এই সংস্কৃতি ধারণ করতে না পারলে আয়োজনের সার্থকতা নেই বলে মনে করে বিশিষ্ট জনরা। সজীব রহমানের ক্যামেরায় আজিজুর রহমান কিরণের রিপোর্ট।
সূর্য তার সময়ই উঠেছে, বাঙালি জেগেছে আগে, পরনে চাপিয়েছে লাল সাদা বসন, পাড়ি দিয়েছে পথ যেখানে সুরেলা আয়োজন ছিল অসৎ ছায়াবিথি তলে। কেউ জানে না কারণ, সবাই যাকে ডাকে রমনা বটমূল। আহির ভৈরব রাগে বাঁশির সুরের উত্থান পতনের মাঝে তন্ময় হয়ে পড়েন শ্রোতারা। কণ্ঠ আর যন্ত্রের সুর শেষে যখন চোখ মেলেন, তখন তাদের পাশের ভিড় যেন বেড়েছে আরো কয়েক গুণ। বরাবরের মতোই মূল মঞ্চে বসেছেন ছায়ানটের নানা বর্ষের শিল্পীরা। 185 জন শিল্পী একে একে পরিবেশন করেন 30টি ভিন্ন পরিবেশনা। আগতরা উচ্ছ্বসিত এই আয়োজনে অংশ হতে পেরে। একটু পার্থক্য এরকম, সবকিছুই শান্ত, পরিবেশটা খুব সুন্দর, আর কোনো রকম মনে করেন হয়রানি নেই। অনেক লোকের সমাগম, সবাই এসছে, সবাই খুবই আনন্দ পাচ্ছে যে অনেক বছর পরে আবার পহেলা বৈশাখ, সবাই এসছে। এত বছরের বাঙালি সংস্কৃতিকে ধরে রাখা, তার উপর হচ্ছে এত এত মানুষের এখানে এসে এত সুন্দর অনুষ্ঠান উপভোগ করা, আসলে অনেক বড় পাওয়া। It's a very beautiful experience, and today I'm happy here to this concert. It's very nice. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে কালজয়ী সৃষ্টির বিজাতীয় অবমাননার প্রতিবাদ এবং লেখনীর দুর্দম শক্তিতে বাঙালির গণজাগরণের স্ফুলিঙ্গ ছড়িয়ে চলা আবু বকর সিদ্দিকীর স্মরণ। আয়োজনের সার্থকতা তুলে ধরেন ছায়ানটের নির্বাহী সভাপতি সহ বিশিষ্টজনরা, জানান নিজেদের প্রত্যাশার কথাও। সম্প্রীতির বাঁধনটি গেছে তুলতে, এ থেকে বাঙালিকে ফিরতে হবে তার সমহিমায়, তবেই নববর্ষ উদযাপন সফল হবে। না হলে এটি নিছক একদিন বাঙালি সাজার উপলক্ষ হিসেবে দাঁড়াবে। আমরা এগিয়ে যেতে চাই, মানুষের হাতে হাত রেখে এগিয়ে যেতে চাই। এখানে তরুণ প্রজন্মকে যুক্ত করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে 2 ঘন্টা 15 মিনিটের অনুষ্ঠানে ইতি টানা হলেও আসছে বছর পর্যন্ত এই আবহ ধরে রাখবে বাঙালি, এমন প্রত্যাশা সবার। ভোগবাদ ভুলে মনুষ্যত্বকে রক্ষা করার জন্যই রমনার বটমূল থেকে ছায়ানটের এই আয়োজন থেকে ডাক দেওয়া হলো সবাইকে। নতুন বছরে নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হোক সাধারণ মানুষ, এমন প্রত্যাশাই এখানে আগত সকলে। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, রমনা বটমূল, ঢাকা। ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ অন্যান্য কর্মস্থল। আনন্দময় সময় কাটিয়ে ব্যস্ত নগরীতে ফিরছে মানুষ। নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকার মানুষ। রাজধানীমুখী যাত্রীর পদচারণায় সরগরম সদরঘাট। সানোয়ার সনির ক্যামেরায় আরো জানাচ্ছেন এনাই নাহিদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছে নানা শ্রেণী পেশার মানুষ। নতুন জীবনী শক্তি নিয়ে আনন্দ চিত্তে কর্মস্থলে ফিরছেন তারা। ঈদের চতুর্থ দিনে ভোলা, বরিশাল, কালীগঞ্জ, চাঁদপুর থেকে নৌপথে ফিরেন বহু কর্মজীবী। ঈদ আর নৌযাত্রার আনন্দ যেন শিশুদেরই বেশি। মামুনের সাথে অনেকদিন পর দেখা করছি, তারপর আমার খালাতো বোনের সাথে অনেকদিন পর দেখা করছি। বেড়াইতেও গেছি, অনেক জায়গায় গেছি, পার্কে গেছি, ঘুরতে গেছি। পড়াশোনা আমরা অনেক সাজুগুজ করে আবার ঘুরতে গেছি। না, আমি আমার মামির পাশে গেছিলাম, আমার মামি আমার পায়েস দিছে। কাটার পরে লঞ্চে করে আসতেও খুব মজা হয়েছে নিজের পরিবারের সাথে। নৌপথে নিরাপদে ঢাকায় ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। লঞ্চের জার্নি বলতে গেলে সবচেয়ে আরামদায়ক জার্নির ভিতরে। তো লঞ্চ সবার আগে ঘাটে নামায় দিচ্ছে, এটা খুবই ভালো লাগছে। বেড়ে আইছি, খুব আনন্দ লাগছে। লঞ্চে তুলছি, খুব আরামে আইছি, খুব আনন্দ পাইছি। যাইতো সমস্যা নেই, আইতো সমস্যা নেই, আমাকে অনেক আরাম পাইছি। আবার দেরিতে ছুটি পাওয়ায় কেউ কেউ যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। এখন একটু জামজট কমের জন্য বরিশালে একটু যাচ্ছি, আমরা আত্মীয় স্বজন দেখার জন্য যাচ্ছি। আমরা সবাই আছে তাই ঘোরার জন্য যাচ্ছে। ভিড় বাট্টা ছিল অনেক, এখন যাই দেখি কি অবস্থা। সদরঘাটে কুলিদের দৌরাত্ম আর ভোগান্তির অভিযোগও করেন যাত্রীরা। সামান্য একটা ট্রলি নিয়ে বের হব, এই ট্রলিটা 500 টাকার কমে নিয়ে আসতে দিচ্ছেন আর কি। এখানে কুলিরা খুবই ভোগান্তি করতেছে সাধারণ যাত্রীদেরকে।
টাকা দিচ্ছে যে গাড়ির টাকা নিচ্ছে এবং আমার গাড়ি আমি নিজে নামাচ্ছি, তারপর টাকা নিতেছে গাড়ি, এবং 200 টাকার জন্য বাড়াবাড়ি করতেছে, আমি 100 টাকা দিছি। তবে এখনও শিক্ষা প্রতিষ্ঠান না খোলায় যাত্রীর চাপ কিছুটা কম। সামনের ঢাকামুখী যাত্রীর ভিড় আরও বাড়বে এমনটাই আশা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। যাত্রীর চাপটা আমাদের এখন পর্যন্ত মনে করেন ওরকম কোনো সাড়া পাচ্ছি না আমরা যাত্রীর, যাই আছে মনে করেন অফিস আদালত ছুটির কারণে যেমন কিছু লোক আসতেছে এখন। সবাই যেহেতু অফিসমুখী হচ্ছে, ঢাকামুখী হচ্ছে, আসার পথে আমরা যারা যাত্রী বাড়বে। সদরঘাট টার্মিনালে যাত্রীদের সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। রেলপথের খবর জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, ঈদের ছুটি তো শেষ, রেলের ঢাকামুখী যাত্রীর চাপ কেমন দেখছেন, কি বলছেন তারা? আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনে। আপনি জানেন যে ঈদের ছুটি ইতিমধ্যেই শেষ হয়েছে এবং রাজধানীমুখী হতে শুরু করেছে মানুষজন। ঈদের ছুটি কাটাতে যারা রাজধানী ঢাকা ছেড়ে গিয়েছিল তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। আপনি জানেন যে আজকে থেকেই মূলত সরকারি এবং বেসরকারি অফিসগুলো চালু হচ্ছে, অর্থাৎ ঈদ এবং বৈশাখী ছুটির পরে আজকে থেকেই মূলত সরকারি বেসরকারি অফিসগুলো তাদের কার্যক্রম শুরু করবে, যার ফলে কিন্তু যারা কর্মব্যস্ত মানুষ তারা কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে ঢাকায় আসতে শুরু করেছেন। সকাল থেকে এ পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে 5 থেকে 6টি ট্রেন কিন্তু ইতিমধ্যে ঢুকেছে এবং সেখানে আমরা দেখছি যে লোকজন আসছেন এবং তারা এখানে যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, বেশিরভাগই কিন্তু কর্মজীবী মানুষ, অর্থাৎ নিজের কর্মের জন্য অর্থাৎ কর্মস্থল অফিসে আসতে শুরু করেছেন। আপনি জানেন যে ঈদের ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা ছিল। এই কর্মব্যস্ত নগরে কিন্তু আস্তে আস্তে আবার প্রাণ ফিরে পাচ্ছে, অর্থাৎ মানুষ তাদের কর্মস্থলে আসার কারণে কিন্তু ঢাকা আবার তার প্রাণ ফিরে পাচ্ছে এবং অনেকগুলো ট্রেন যেমন সকালে ঢুকেছে কমলাপুর রেল স্টেশনে, একই সাথে কিন্তু যারা ঈদের ছুটিতে বিভিন্ন কারণে অফিস বা বিভিন্ন কারণে ঈদের যে ছুটিতে তারা ঢাকা ছাড়তে পারেনি, গ্রামে যেতে পারেনি, তাদের অনেকেই কিন্তু আজকে আমরা সকালে দেখেছি তারাও কিন্তু ঈদের ছুটির পরে পরিবারের সাথে সময় কাটাতে আজকে অনেকেই আবার গ্রামের দিকে যাচ্ছেন, যার ফলে যাতায়াত এবং আসা এবং যাওয়ার মধ্যেই লোকজন আসেন। সকাল 7টায় সেরে গেছে মূলত চট্টগ্রামের অভিমুখে সোনার বাংলা এক্সপ্রেস। এরপরে একটু আগে প্ল্যাটফর্মে ঢুকেছে আপনার উপবন এক্সপ্রেস, সিলেটগামী ট্রেনটি স্টেশনে প্রবেশ করেছে এবং আমরা ট্রেনের যাত্রীদের সাথে কথা বলেছিলাম যে তারা বলেছেন যে কোনো রকমের ভোগান্তি ছাড়াই কিন্তু তারা কমলাপুর সহ বিভিন্ন গন্তব্যে তারা আসতে পেরেছেন এবং তাদের শিডিউল বিপর্যয় নিয়ে খুব বেশি অভিযোগ নেই এবং তারা বলার চেষ্টা করেছেন যে পরিবারের সাথে সময়গুলো তাদের খুবই ভালো ছিল, কিন্তু কর্মব্যস্ততার কারণে তাদেরকে কিন্তু পরিবার ছাড়তে হয়েছে। তাদের কিছুটা খারাপ লাগলেও ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে পেরেছেন, পরিবারের সাথে সুন্দর সময় কাটিয়ে নিজেদের একটু হলেও তাদের মনে যে উচ্ছ্বাস এবং আবেগ জন্মেছে, এই প্রাণোচ্ছ্বাস নিয়ে তারা তাদের কর্মময় জীবনে আবার ফিরে যেতে চান এবং এটি ঈদের ছুটি কাটিয়ে তাদের মনের মধ্যে যে আনন্দ বিরাজ করতে, এটা ধরে রেখে কিন্তু তারা তাদের কর্মময় জীবনগুলো আবার সেই কর্মব্যস্ত নগরীতে প্রবেশ করতে চান এবং তাদের আবার প্রত্যাশা আবার এমন একটি দিন আসবে যে দিনে তারা আবার পরিবারের সাথে ঈদ কাটাতে পারবে। অর্থাৎ তারা খুব সুন্দরভাবে গিয়েছেন, আবার এই সুন্দরভাবে ঢাকায় ফিরতে আসতে পেরেছেন, এই জন্য তারা খুশি এবং তাদের প্রত্যাশা এই সুন্দর সময়গুলো সবার জীবনে বয়ে আনুক এবং এই কর্মব্যস্ত জীবনীতে তারা আবার ফিরে যাক এবং সব মিলে তাদের প্রত্যাশা এই কর্মব্যস্ত জীবনে তাদের সুন্দর হবে এবং আবার কোনো একটা সময় এই ঈদ আসবে যেখানে তারা আবার পরিবারের সাথে সময় কাটাতে পারবে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। নেন্সি, এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে রাজধানী ঢাকায় ফেরা মানুষের সর্বশেষ তথ্য। নেন্সি। মাঝার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম। অবশেষে সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হলেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ MV আবদুল্লাহর 23 নাবিক। বাংলাদেশ সময় শনিবার রাত 3টার দিকে জাহাজ থেকে দস্যুরা নেমে যান। মুক্তিপণে ডলার ভর্তি 3টি ব্যাগ হাতে পেয়ে নাবিক সহ জাহাজটি ছেড়ে দেয় তারা। এরপর জাহাজ সংযুক্ত আরব আমিরাতে আল হারমিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। ইশতিয়াক শান ও ফজলে আদিত্যকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। ছোট উড়োজাহাজ থেকে জাহাজের পাশে ফেলা হয় ডলার ভর্তি ব্যাগ। জাহাজের পাশে আগে থেকে স্পিডবোটে অপেক্ষায় ছিলেন জলদস্যুরা। পানি থেকে ব্যাগ তুলে নেন তারা। এরপর প্রায় 8 ঘন্টা পর গভীর রাতে জিম্মি জাহাজ আবদুল্লাহকে ছেড়ে যান তারা। অবশেষে 1 মাসের বেশি সময় পর মুক্তি পেল সোমালিয়ার উপকূলে জিম্মি 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 3টা 8 মিনিটে জাহাজ থেকে দস্যুরা নেমে যান।
কিভাবে মুক্তিপণের অঙ্ক দস্যুদের হাতে পৌঁছে দেওয়া হয় তা নাবিকেরা জাহাজের ডেকে থেকে প্রত্যক্ষ করেছেন। ডলার ভর্তি ব্যাগ পানিতে ফেলার আগে নাবিকদের জাহাজের ডেকে নিয়ে এসে এক লাইনে দাঁড় করায় দস্যুরা। সব নাবিক জীবিত আছেন এমন নিশ্চয়তা পাওয়ার পরেই উড়োজাহাজ থেকে ডলার ফেলা হয়। মুক্তি পেয়ে ভিডিও বার্তা দেন জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ। We are fine, okay, and our all machineries and navigation equipments, all 8 operation, no issue with the main engine, generator, machineries and the navigation equipment. রোববার দুপুরে চট্টগ্রামে কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান রাহাত জানান, জাহানমনির অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত সময়ে 23 নাবিককে মুক্ত করা হয়। আলহামদুলিল্লাহ আমাদের জাহাজ এমভি আব্দুল্লাহ গতকাল রাত 3টা নাগাদ সোমালিয়া উপকূল থেকে রওনা দিয়েছেন দস্যুমুক্ত হয়ে। আজ 31 দিন পর আলহামদুলিল্লাহ অনেক রকম নেগোসিয়েশন অনেক কিছুর পর গতকালকে আমরা ফাইনালি তারা জাহাজটি ছেড়ে চলে যায়। এমভি আব্দুল্লাহ নাবিকরা দুবাইয়ে কিছু আনুষ্ঠানিকতা শেষে ফিরবেন স্বজনদের কাছে। 19 তারিখ আশা করছি একটি সংযুক্ত আরব আমিরাতে যাবে। পৌঁছানোর পর তাদের ফর্মালিটিস গুলো শেষ করে আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এই সিদ্ধান্তে আমরা এখনো যাইনি, এটা ওই অসময়ে অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব। ওরা একটা সেটেল হোক, ওদের মতামত নেবে ভাই তোমরা চলে আসবা কিনা, কারণ এখানে ওদের একটা অপশন আছে। জাহাজ ও নাবিকরা মুক্তি পাওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। সূর্যোদয়ের সাথে সাথে এই সংবাদটি আমাদের দেশের মধ্যে একটা ভিন্ন মাত্রা দিয়েছে আনন্দের। তাদেরকে আমরা মুক্ত করতে পেরেছি জলদস্যুদের হাত থেকে। মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই সংবাদটি পাওয়ার পরেও তিনি শুকরিয়া আদায় করেছেন। গেল মার্চ মাসের 12 তারিখে মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হারমিরা বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ জিম্মি করেছিলেন সোমালিয়ার জলদস্যুরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি নাবিকদের পরিবারে বইছে ঈদের আনন্দ। দীর্ঘ 1 মাস পর ভারত মহাসাগরে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহ সহ 23 নাবিক মুক্ত হয়েছেন। এতে নাবিক পরিবারের দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হলো। সহকর্মীদের সঙ্গে নিয়ে ইস্তিয়াক শানের প্রতিবেদন। মুক্তিপণের বিনিময়ে শনিবার দিবাগত রাতে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পান জাহাজ এমভি আব্দুল্লাহর 23 নাবিক। নাবিক আইনুল হকের মা লুৎফিয়ারা বেগম সন্তানের মুক্তির আনন্দে আত্মহারা। বড় সন্তান জিম্মি ছিল জলদস্যুদের কবলে, এজন্য ঈদ কেটেছে হতাশায়। কিন্তু সন্তানের মুক্তির খবরে চট্টগ্রামে নাবিক আইনুলের পরিবারে বইছে ঈদের আনন্দ। আমরা আজকে নতুন জীবন পেয়েছি, আমাদের জীবন এবং আমাদের সন্তানদের নতুন জীবন ফিরে পেয়েছি, এখানে আমরা অনেক খুশি। একই আনন্দ এমভি আব্দুল্লাহর ক্যাপ্টেন আব্দুল রশিদের পরিবারেও। আমরা যখন খবর পেলাম জলদস্যু থেকে মুক্তি পেয়ে দুবাইয়ের পথে জাহাজ রওনা দিছে, তখন আমরা খুব আনন্দিত। এতদিন ভাত পানি কিছু খেতে পারেনি, ঘুমাতেও পারেনি। ওদের তো একটু ধন্যবাদ না, ওদের চেষ্টা না করলে এখন আসতে পারতো না। মুক্তির খবরে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেন খুলনার নাবিক মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিবারের সদস্যরা। বিগত 31টা দিন হচ্ছে জীবনের সবচেয়ে বিষাদময় দিন ছিল বলা যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি তো খুব খুশি, কারণ আমার বাবার দূরত্ব আমার কাছে ফিরে আসছে। মুক্তির খবরে স্বস্তি ফিরেছে সিরাজগঞ্জের নাবিক নাজমুল হক হানিফের পরিবারে। এখন তাদের একটাই চাওয়া, সুস্থভাবে ফিরে আসুক হানিফ। জিন্দে থাকার অবস্থায় আমরা খুবই কষ্ট পাচ্ছিলাম। রাত দিন খালি আমার কান্নার কোনো ই নেই, আল্লাহর কাছে খালি দোয়া পাচ্ছি না। জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া ফেনীর ইব্রাহিম খলিলের পরিবারেও ঈদের আমেজ। 11 তারিখে যে ঈদ গেছে সেটা আমরা উদযাপন করতে পারি না, আজকে আমরা ঈদ উদযাপন করতেছি। আমার ছেলে খুশি সংবাদ পাইছে, লাখো শুকরিয়া। একই আনন্দ বিরাজ করছে নোয়াখালীর আনোয়ারুল হক রাজুর পরিবারে। 12টার দিকে ফোন আসছে, আম্মু আমাদেরকে মুক্তি পেয়েছি, দোয়া করবেন। তখন আমি লাদেন আমার শরীর খুব শক্তি আসে, বলতেছে যাক আলহামদুলিল্লাহ আমার ছেলে মুক্তি পেয়েছে। আমাদেরকে জানাইছে, এজন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। গেল 12 মার্চ 23 নাবিক সহ এমভি আব্দুল্লাহ জাহাজকে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা মুক্তিপণ দাবি করে।
ইশতিয়াক খান, দেশ টিভি, চট্টগ্রাম। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মির ঘটনায় ৮ জলদস্যুকে সোমালীয় উপকূল থেকে আটক করেছে দেশটির পুলিশ। মুক্তিপণের টাকা নিয়ে জাহাজটি ছেড়ে দিয়ে তীরে পৌঁছানোর পরপরই তাদের আটক করা হয়। স্বায়ত্তশাসিত অঞ্চল প্যান্টল্যান্ডের উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তার বরাতে রোববার এই খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম গারোই। প্রতিবেদনে এসেছে তাদের কাছ থেকে মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে কিনা তা নিশ্চিত করেনি ওই কর্মকর্তা। মুক্তিপণ নিয়ে সোমালিয়ার উপকূল থেকে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে ছেড়ে দেন জলদস্যুরা। সংবাদ সকালে আরো থাকছে। ভ্যাপসা গরম, রাজধানীর জনজীবনে অস্বস্তি। বৃষ্টি হতে পারে আজ। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টির পূর্বাভাস। নিজ এলাকায় প্রভাব ধরে রাখতে উঠে পড়ে লেগেছেন অনেক মন্ত্রী এমপি। আসন্ন উপজেলা নির্বাচনে স্ত্রী, পুত্র, শ্যালক এমনকি ঘনিষ্ঠদের প্রার্থিতা ঘোষণা করছে অনেকে। মন্ত্রী এমপিদের এমন কর্মকাণ্ডকে দুঃখজনক বলছেন কেন্দ্রীয় নেতারা। দলীয় প্রতীকবিহীন এই নির্বাচনে প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে উপজেলা পরিষদ নির্বাচনের উত্তাপ। আগামী ৮ মে অনুষ্ঠিত হবে উপজেলায় প্রথম ধাপের নির্বাচন। জাতীয় পর্যায়ে সবচেয়ে বড় পরিসরে এই নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। অন্যবার দলীয় প্রতীক দিলেও এবারে নির্বাচনে দলীয় প্রতীক দিচ্ছেন না ক্ষমতাসীন আওয়ামী লীগ, যার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে তৃণমূলে। প্রভাবশালী মন্ত্রী এমপিরা নিজেদের অবস্থান ধরে রাখতে সরাসরি ঘোষণা করছেন প্রার্থিতা। মন্ত্রী এমপিদের এমন কর্মকাণ্ডকে ভালো চোখে দেখছে না কেন্দ্র। এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে বলে মন্তব্য নেতাদের। এটি আসলে খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এই যে ছেলেকে এস্টাবলিশ করা, ভাগনাকে এস্টাবলিশ করা, শালাকে এস্টাবলিশ করা, বা মেয়েকে এস্টাবলিশ করা রাজনীতিতে, এটি রাজনীতির জন্য খুব দুঃসংবাদ। কাজেই এই দুঃসংবাদের শোনার জন্য আমরা প্রস্তুত নই। এই দুঃসংবাদ ভালো নয় আগামী দিনের রাজনীতির জন্য। একাধিক প্রার্থী সকলেই কিন্তু কোনো না কোনোভাবে এমপি, একজন মন্ত্রী তার সঙ্গে সম্পৃক্ত থাকে, তার সঙ্গে থাকে, এবং সেই এমপি বা পরবর্তীতে যদি নির্বাচন করবার তার নেশা টেশা থাকে কারো, তাহলে সেই ক্ষেত্রে এই সবের মধ্যে জড়ানো ঠিক হবে না, বিতর্কিত অবস্থায়। দলীয় প্রতীক না দেওয়ার অন্যতম লক্ষ্য জনপ্রিয় এবং ত্যাগীরা যেন নির্বাচনে জয়ী আসতে পারেন। প্রভাবমুক্ত নির্বাচনে কথাও বললেন কেন্দ্র নেতারা। যে আমাদের বহু যোগ্য নেতৃত্ব আছে এবং যোগ্য নেতৃত্ব দাবিও করে যখন মনোনয়ন চায়। তো আমরা দেখি না একটা নির্বাচন, একটা প্রতিযোগিতামূলক একটি নির্বাচন হোক, নির্বাচনটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে হোক। আমরা তো নির্বাচনটিতে কোনো প্রতিহিংসা হবে, সংঘাত হবে সেটি প্রত্যাশা করি না। সেই বিবেচনা করে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে নানান ঘটনাই ঘটে থাকে। তবে সরকারের একটা দৃঢ় অবস্থান এবং আমাদের দলেরও একটা রাজনৈতিক অঙ্গীকার যে এই নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু এবং ঠিক নির্ভেজাল একটা নির্বাচন অনুষ্ঠিত করা। প্রতীকবিহীন নির্বাচনকে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ক্ষমতাসীনরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশে এখন অর্থনৈতিক দুরবস্থা চলছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের। এক সাক্ষাৎকারে রাজনীতিতে বিরোধী পক্ষের অবস্থান কমে আসায় দেশে রাজনৈতিক সংকট নিরসনে সংশয় জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। এ সময় দলীয় চিন্তা থেকে বের হয়ে জনগণের কথা ভাবতে সরকারের প্রতি আহ্বানও জানান জিএম কাদের। ফখরুল ইসলামের রিপোর্ট। দেশে বাড়ছে মূল্যস্ফীতি, মহাসংকটে চিকিৎসা ব্যবস্থা, অর্থনীতিতে চলছে দুরবস্থা, এমন মন্তব্য করলেন দ্বাদশ সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। অভিযোগ করে বলেন দ্বাদশ সংসদেও রয়েছে ভারসাম্যহীনতা। একেবারেই
পুরোপুরি ভারসাম্যহীন এটা পার্লামেন্ট, যেখানে বলা যায় যে 350 জনের মধ্যে বোধহয় এখন আমরা 13 জন বাদ দিলে অফিসিয়ালি আর সকলেই মোটামুটি সরকার দলীয় বলা যায় যে আমরা বৈষম্যের মুক্তির জন্য এটা চেয়েছিলাম। এই কথাটা আমরা দেখছি না, বরং বৈষম্যকে বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। এটা সুবিধাভোগী এবং সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করা হচ্ছে। জিএম কাদের বলেন, দেশের রাজনৈতিক সংকট নিরসনের কোনো উদ্যোগ নেই, তাই সংকট অবসানের কোনো সম্ভাবনাও দেখেন না। একতরফাভাবে সরকার যেটা ভালো মনে করছেন, কিন্তু এর বিপরীতে যে অনেকেই এটাকে পছন্দ করছেন না বা কিছু পরিবর্তন চাচ্ছেন, তাদের সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় এসে একটা সমাধান বের করা, এরকম কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তবে সংকট ঘনীভূত হচ্ছে। স্বাভাবিক রাজনীতি যে মানুষ সরকার গঠন করবে, সরকারকে সমালোচনা করা যাবে, জবাবদিহিতা করা যাবে, পরিবর্তন করা যাবে, এগুলো ফ্লেক্সিবিলিটি থাকলে যে ধরনের রাজনীতি চালু থাকে আমাদের দেশে, এটাকে বিভিন্নভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। তার ফলে যেটা হবে সেটা হলো অস্বাভাবিক রাজনীতি সামনের দিকে ডেভেলপ করতে পারে। রাজনীতিতে সরকার বিরোধী পক্ষের অবস্থান সংকুচিত হয়ে আসছে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় এই নেতা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের দেশ জনগণ চালাবে, এরকম একটা অবস্থান যেন থাকে, যাতে করে এই বৈষম্য সৃষ্টি না হয় ভবিষ্যতে। এই ধরনের দেশ আমরা চাই সামনে। সংকট নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও জানান জিএম কাদের। আরো বেশি গভীরে চলে যাচ্ছে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করাতে সময় লাগে 2 থেকে 3 মাস। এতে ভোগান্তির পাশাপাশি সেবা দিতে এসে ফতুর হচ্ছেন অনেক রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা সেবায় পরপর 3 বার দেশসেরা খ্যাতি পাওয়া এই হাসপাতালটির এমন অবস্থায় ক্ষুব্ধ সেবা প্রার্থীরা। কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে কাজ চলছে। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট। হার্টের সমস্যা নিয়ে গত ফেব্রুয়ারি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 71 শয্যার কার্ডিওলজি বিভাগে ভর্তি হন জেলার হালুয়াঘাটের মোশাররফ হোসেন। শয্যা না পেয়ে বারান্দায় সেবা নিচ্ছেন তিনি। ভর্তি হওয়ার পরপরই কিছু পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেলেও ইকো পরীক্ষায় সময় বেঁধে দেওয়া হয় 2 মাস। বাধ্য হয়ে তিনি ইকো সহ বেশ কয়েকটি পরীক্ষা বাইরে করান। আমার সিরিয়াল দিছিল 2 মাস পরে, একই অবস্থা 8 মাস আগে ভর্তি হওয়া অনতি পালের। তাকে ঢাকায় গিয়ে ইকো এবং এনজিওগ্রাম করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ভর্তি হয়েছি তারা 8 মাস আগে ভর্তি হয়েছি, তারপরে এনে তো হইলো না, আরো সমস্যা দেখা দিচ্ছে, পরে যে নেক্সেসে দেখাইছি আর কি। ওই জায়গাতে বলছে যে আপনারা ঢাকাতে লোক আসে 20,000 টাকা দিয়া পরে করাইবেন, তারপরে রিং ভরার প্রস্তুতি নেওয়া লইবেন। ইকো করা যায়, আবার এনজিওগ্রামও করা যায়। প্রতিদিন গড়ে 350 থেকে 400 রোগীর পরীক্ষা নিরীক্ষা করার কারণে 3টি ইকো মেশিনের মধ্যে 2টি অকেজ হওয়ায় পরীক্ষার সময় লাগছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রধান। 3টি ইকো মেশিন আছে, 3টি ইকো মেশিনের মধ্যে এখন তো একটা তো খুবই পুরানো, আর একটা দামি একটা মেশিন আছে VVD 95, সেটার একটু প্রবলেম হচ্ছে। ওনারাও এসে দেখে গিয়েছেন এবং আমার মনে হয় ঈদের পরে আমরা এটা ঠিক করে সেবা দিতে পারবো আর কি। দুর্ভোগ নিরসনে পরবর্তী অর্থ বছরে নতুন ইকো মেশিন কেনার কথা জানিয়েছেন সহকারী পরিচালক। আমরা পরবর্তী যে অর্থ বছর সেটা আমাদের প্ল্যানিং আছে যে আমরা মেশিন কিনবো এবং এটা যাতে দ্রুত সমাধান হয় সেটা আমাদের প্রচেষ্টা অব্যাহত। অকেজ ইকো মেশিন মেরামত এবং নতুন মেশিনের চাহিদার কথা জানিয়ে 2021 সাল থেকে গত 3 বছরে কার্ডিওলজি বিভাগ থেকে 7 দফা হাসপাতালের পরিচালক সহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা আতাহারের বিরুদ্ধে ত্রাসের রাজত্ব সৃষ্টির অভিযোগ, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারে আতঙ্কিত এলাকাবাসী। তীব্র গরম ভোগান্তি নেমে এসেছে রাজধানীর জনজীবনে। সোমবার তাপমাত্রা বাড়বে আরও, তবে মঙ্গলবার থেকে আসতে পারে স্বস্তির বৃষ্টি। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। তীব্র গরমে পুড়ছে দেশ। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বের হওয়াও যেন এক আতঙ্ক। এরপরও বের হচ্ছেন অনেকে, তবে তাদের চোখে মুখে নেই স্বস্তির কোনো আভা।
রাজধানীর ৩৬ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়ে জিয়া উদ্যান সহ নানা বিনোদন কেন্দ্রে আসা মানুষগুলোর কথাই ছিল গরমের অস্বস্তি। 2 দিন একটু গরম গেছে, এই জন্য বের হয় না, আজকে বের হইলাম। বাচ্চাদের জন্য খুশির জন্য আসতে হয়েছে, করার কিছু নাই। ঘুরতে আসছে, তাও ভালো লাগতেছে, ঘরে বোরিং ফিল করতেছিলাম, এর জন্য ঘুরতে আসছি। গরম তো লাগছে, গরম আছে, বাসায় ভালো লাগে না, তার জন্য এখানে আসছি। তীব্র গরমে ভালো নেই দিনমজুররাও। স্বাভাবিক তাপমাত্রায় ঈদের ছুটিতে যে আয় হতো, গরমে সে উপার্জনেও মেরেছে থাবা। রিকশা চালক হাসিম মিয়া বলছিলেন, 1 ঘন্টা রিকশা চালালে আধা ঘন্টা নিতে হচ্ছে বিরতি। গরমের জন্য কাম কাজ হয় না, একবারে কম। রোদের তাপে শরীর খুব দুর্বল। 5টা জায়গাতে 2টি এলো কাজ করে খাইতে হইব। গরমের তাপমাত্রা তো প্রচুরই। আমরা তো আর প্রেসার তো আর মাপতে পারি না, আমরা তো ডাক্তার না, আমরা শরীরে যা আছে আল্লাহ পাকে তাই দিয়েছে, আমরা সহ্য করে খাইতে হইব। তবে আবহাওয়া অফিস দিচ্ছে ভালো খবর, মঙ্গলবার থেকে কমতে পারে তাপমাত্রা। বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানান কর্মকর্তারা। আগামী 16-17 তারিখের পরবর্তী সময়ে দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এপ্রিল মাস এবং বাংলার হচ্ছে যে চৈত্র শেষ হয়ে গেছে, বৈশাখ মাস আজকে, তো চৈত্র এবং বৈশাখ এই মাসটা, এই সময়টা হচ্ছে ওয়ার্ম, বছরের সবচেয়ে উষ্ণতম সময়। রোববার রাঙ্গামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, হুমকি ধামকি, জবরদখল সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলী। দীর্ঘদিন ধরে এলাকায় তার ত্রাসের রাজত্ব চলেও দেখে না প্রশাসন। আতাহারের অবৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারে আতঙ্কিত এলাকাবাসী। অসহায় স্থানীয় সংসদ সদস্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ফিল্মি স্টাইলে প্রকাশ্য অস্ত্র হাতে আওয়ামী লীগ নেতা আতাহার আলীর এমন মহড়ার দৃশ্য কুষ্টিয়ার মিরপুরে নিত্যদিনের ব্যাপার। এই নেতা দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ড চালালেও আওয়ামী লীগের পদের দাপটে প্রশাসনের নাম ভাঙিয়ে থেকেছেন ধরাছোঁয়ার বাইরে। যখন যেভাবে যাকে খুশি অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, হুমকি ধামকি, জবরদখল সহ এই নেতার তাসের রাজত্বে আতঙ্কিত এলাকাবাসী। বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি সহ তিনি তার ব্যক্তিগত লাইসেন্সকৃত পিস্তল দিয়ে হুমকি দিয়েছে, সেই ছবিও আপনারা দেখছেন। আওয়ামী লীগের নাম ভাঙে সারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। পিস্তল ওপেন নিয়ে মানুষের ঠেকাইয়ে মারধর করে এবং চাঁদাবাজি করে। সম্প্রতি গত 13 এপ্রিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধের জের ধরে স্বতন্ত্র এমপি কামারুল আরিফিনের 2 সমর্থককে প্রকাশ্য গুলি করে এই আওয়ামী লীগ নেতা আতাহার আলী, যারা এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই ভাই আমার সাথে যাতে মানে 5-7 দূরের ভিতরে উনি ধামকার গুলি করে দিল। আমার নানা পাশ দিয়ে পলাই যাচ্ছে, পরে আমার নানার পিছ যায়, মনে করেন সামনে থেকে বুকে গুলি করছে। এদিকে আওয়ামী লীগ নেতা আতাহারের এমন অস্ত্রের দাপটে অনেকটাই অসহায় স্থানীয় সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি। এই খুনিরা যাতে নির্মূল করার জন্য আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমি প্রশাসনকেও বলবো আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করে। তবে পুলিশ বলছে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাননি তারা। এ ধরনের ঘটনার সাথে তিনি জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা। মামলা এখনো ইজাহার পায়নি, প্রসেসে আছে ভাই। অবশ্যই সে এই ঘটনায় জড়িত থাকে তো অবশ্যই তার দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগ নেতার প্রকাশ্য অস্ত্রের মহড়া চললেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তাই দ্রুত তার এই অস্ত্র উদ্ধার সহ তাকে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রংপুর অঞ্চল থেকে ঢাকায় ফেরার বাসের টিকিট নিয়ে চরম নৈরাজ্য চলছে। অধিকাংশ কাউন্টারে দ্বিগুণ দামেও মিলছে না আগামী 20 এপ্রিল পর্যন্ত টিকিট। এতে বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, কাউন্টারে বেশি দাম না নিলেও অনলাইনের দোহাই দিয়ে টিকিটের সংকট দেখানো হচ্ছে।
রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ঈদের ছুটি শেষে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ফেরার তাড়া নিয়ে বাস কাউন্টারগুলোতে প্রতিদিনই বাড়ছে যাত্রী চাপ। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট সহ এই অঞ্চলের বিভিন্ন বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার তালিকা এভাবে টানিয়ে দেওয়া হয়েছে। তবে নির্ধারিত দিনের টিকিট না পাওয়া এবং ভাড়া দ্বিগুণ টাকা নেওয়ার অভিযোগ আছে যাত্রীদের বিড়ম্বনা ও উদ্বেগও। কালকে যাবো তো কালকে সিট না হয় এবং টিকিট নাই। আজকেই যাবো নাইটে, টিকিট নাই, পাচ্ছে না। টিকিট তো 22 তারিখ পর্যন্ত আর কি পাওয়া যাচ্ছে না কোথাও। অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় এবং কাউন্টারগুলোতে টিকিট সংকটের কথা স্বীকার করলেও অতিরিক্ত ভাড়া না নেওয়ার দাবি পরিবহন সংশ্লিষ্টদের। সামনে চিট না থাকলে কই টিকিট দেবো, এই জন্য অনেকে এসে ঘুরে যাচ্ছে। টিকিট আছে, বাড়তি কোনো ভাড়া আমরা নিই না, আমাদের যেটা লিগ্যাল ভাড়া আমরা সেটাই নিই। যারা আগে আসছে তারা তো টিকিট পাবে, টিকিট তো মনে করেন সীমিত টিকিট। পুলিশ বলছে যে কোনো অনিয়মের বিষয়ে কঠোর তারা। যে কোনো ধরনের কালোবাজারের বিরুদ্ধে জিরো টলারেন্স রংপুর মেট্রোপলিটন পুলিশ নীতি গ্রহণ করেছে এবং আমাদের কাছে যে কোনো তথ্য পেলেই আমরা সেটা যাচাই বাছাইপূর্বক আমরা ব্যবস্থা নিচ্ছি। যাত্রীদের জিম্মি না করা এবং টিকিট জালিয়াতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান ঢাকাগামীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।